আচ্ছা, এই ভিডিওটা না ৩টে ডিফারেন্ট ডিসকাশন রয়েছে, ৩টে আলাদা পার্ট রয়েছে। এক হচ্ছে কালকের ম্যাচটা, গোয়া ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, গোয়ার ব্যাক টু ব্যাক লস, এখানে ছোট্ট করে কিছু কথা বলবো। এবং সেই রেজাল্টের প্রেক্ষিতে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কী কী সুবিধা বা অসুবিধা হলো সেটা নিয়ে কথা বলবো। এবং অবশ্যই আজকে সন্ধ্যাবেলার ম্যাচটা, যেখানে অ্যাওয়ে ম্যাচে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে জামশেদপুর এফসির, সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে একটা প্রিভিউর মতো শেয়ার করবো। শুরু করবো যেটা দিয়ে, সেটা অবশ্যই কিন্তু কালকের ম্যাচটা। দেখো, গোয়া ব্যাক টু ব্যাক লস তাদের হয়েছে, টানা 12টা ম্যাচ তারা আনবিটেন ছিল, মোহনবাগান সেই রানটাকে বন্ধ করেছে। এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের কোথাও সেই ভস্যে ঘি ঢেলে দিয়েছে। 1-0 রেজাল্টে মোহনবাগানের কাছে হেরেছিল, তার থেকেও বাজে রেজাল্ট 2-0 হয়েছে এবং ঘরের মাঠে। এরকম একটা টিম যারা রীতিমতো লিগটাকে ডমিনেট করছিল, যারা কোথাও সেই পারফরমেন্সটা তুলে ধরছিল, এবং সেখান থেকে একটা তো তাদের ডাউনফল হয়েছে, একটা তো প্রবলেম তাদের হয়েছে। কিন্তু আমার মনে হয় যে গোয়া টিমটাতে যে ডেপথ রয়েছে, এবং সেইভাবে খুব বড় সড়ো ইঞ্জুরি বা চোটাঘাতের কোনো সমস্যা নেই, মাত্র দুজন প্লেয়ার সন্দেশ ঝিঙ্গান আর ভিক্টরের যদি চলে যাওয়াটা একটা টিমকে পুরো চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে দেয়, তাহলে সবাই এক বাক্যে স্বীকার করবে যে এত যে ঢাকঢোল পেটানো হয়েছিল, এত কিছু রয়েছে ডেপথে, সেটা নিয়ে প্রশ্ন উঠবে। তো বাকি যে টিম রয়েছে সেই টিমের মধ্যে কিন্তু মশলা রয়েছে, তারা চ্যাম্পিয়ন হতে পারে, বাট কোথাও একটা তাদের আপাতত স্লাইড পা পিছলে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছে। আমার মনে হয় কালকের ম্যাচটাতে গোয়া কতটা খারাপ খেলেছে তার চেয়ে অনেক বেশি তোমাকে ক্রেডিট দিতে হবে যে নর্থ ইস্ট কত বেশি ভালো খেলেছে। ওরা যেভাবে ম্যাচটাকে শুরু থেকে অ্যাপ্রোচ করেছিল, রেফারিং ডিসিশনে যদি এত ভুলে ভরা বসুন্ধরা না থাকতো, তাহলে হয়তো নর্থ ইস্টের পক্ষে আরও বেটার রেজাল্ট হতে পারতো। হ্যাঁ, নর্থ ইস্টও বক্সের মধ্যে তাদেরও হ্যান্ডবল হয়েছে, গোয়া পেনাল্টি থেকে ডিনাইড হয়েছে, সব হয়েছে। বাট যেভাবে কালকে ম্যাচ রেফারিং হয়েছে, ভীষণভাবে ওর্স্ট একটা রেফারিং ডে আমরা দেখেছি। আমি এতদিন ধরে রেফারিং নিয়ে কথা বলতে চাইছিলাম না, বাট কালকের ম্যাচটা না কোথাও যদি নর্থ ইস্টের পক্ষে রেজাল্ট না যেত, তাহলে হয়তো কিছুটা একটা ইনজাস্টিস হয়ে যেতে পারতো। অবশ্যই তারা পেনাল্টি পেয়েছে, পরবর্তীতে একটা ওন গোল গোয়া কনসিড করেছে, সব দিক থেকেই সব ঠিক আছে। বাট কোথাও নর্থ ইস্ট কিন্তু পুরো ম্যাচটাকে যেভাবে অ্যাপ্রোচ করেছে, ওরা ইস্টবেঙ্গল ম্যাচ জিতেছিল, মোহনবাগান ম্যাচটা অসাধারণ খেলে ওরা হেরেছিল, প্রচণ্ড পরিমাণে হাই প্রেস করেছিল মোহনবাগানকে। এবং সেই ম্যাচের হারটা ওদের যে কোথাও খেলাটার একটা রিদিম রয়েছে, সেই রিদিমে কিন্তু এফেক্ট ফেলতে পারেনি, এবং সেটা আমরা কালকের ম্যাচে দেখেছি। এবং এই রেজাল্টের ফলে, সেকেন্ড পার্ট যেটা ভিডিওর, এই রেজাল্টের ফলে মোহনবাগানের কিছুটা সুবিধা হয়েছে। দেখো, লিগ টেবিলে খেলাটা এখানেই সবচেয়ে বেশি মজাদার হয়ে যায়, যে আমার ধারে কাছে যে টিম রয়েছে সে পয়েন্ট গেন করছে না পয়েন্ট লস করছে, এবং তার পয়েন্ট গেন করা লস করা সব কিছুর উপরে আমারও ওঠানামাটা কিন্তু ডিপেন্ড করে থাকবে। এবং সেটাই কিন্তু কালকের যে ম্যাচ, সেখানে শুধুমাত্র গোয়ার সমর্থন পায়নি, গোয়া একই সাথে ইস্টবেঙ্গল এবং তার সাথে জামশেদপুর, তার সাথে চেন্নাইন এফসি, এদের সমর্থন পেয়েছিল, কারণ প্রত্যেকে এই টিমের সাপোর্টাররা চেয়েছিল যে গোয়া জিতুক, তাহলে নর্থ ইস্ট পয়েন্টটা লস করবে, এবং নর্থ ইস্ট পয়েন্ট লস করলে ইস্টবেঙ্গল, জামশেদপুর, চেন্নাইন এফসি এদের লাভ হবে। এবং দেখো, লাভ ক্ষতির অঙ্ক তখনই হবে যখন এই টিমগুলো পয়েন্ট আর্ন করতে করতে এগিয়ে যাবে। এবং নর্থ ইস্ট শুধুমাত্র নর্থ ইস্টের সাপোর্ট পায়নি, তারা কিন্তু ওড়িশা, মোহনবাগান, মুম্বাই, কেরালা এদেরও সাপোর্টটা পেয়েছিল। কারণ আমার যারা কম্পিটিটার রয়েছে, ক্লোজ কম্পিটিটার রয়েছে, তারা কখনোই আমার রেজাল্ট ফরে চাইবে না। এবং এই ধরনের ম্যাচগুলো কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্টিং হবে। যত আমরা লাস্টের দিকে এগিয়ে যাব, যত আমরা 22 রাউন্ডের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, তত কিন্তু এই ধরনের ম্যাচের সংখ্যা বাড়বে, যেখানে একটা টিমের পয়েন্ট লস একটা আলাদা টিমকে হেল্প করবে, একটা টিমের পয়েন্ট গেন অন্য একটা টিমকে হেল্প করবে। এবং কালকের এই রেজাল্টের ফলে, এই যে গোয়ার হারটা, শুধুমাত্র ব্যাক টু ব্যাক তারা হেরেছে এটা বড় কথা না, এই হারের ফলে তারা কিন্তু 4 নম্বর পজিশনে চলে গেছে। মুম্বাই সিটি এফসি তাদের টপকে গেছে, মুম্বাইয়ের সাথে সেম পয়েন্ট এসেছে, গোল ডিফারেন্সে মুম্বাই এগিয়ে রয়েছে। মোহনবাগানের সাথে সেম ম্যাচে 1 পয়েন্টের নিচে গোয়া নেমে গেছে, মোহনবাগান এখানে অ্যাডভান্টেজে রয়েছে, এবং ওড়িশা এফসি তারাও কিন্তু একটা অ্যাডভান্টেজে রয়েছে, কিন্তু ওড়িশাকে জিততে হবে, তবেই তারা কিন্তু অ্যাডভান্টেজের যে জায়গাটা সেই স্পেসটাকে বড় করতে পারবে। তো কখনোই এই টিমগুলো চাইতো না যে কালকে গোয়া খুব ভালো খেলুক, জিতুক। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে প্রবলেমটা হলো, সেই প্রবলেমটা হচ্ছে নর্থ ইস্ট একটু হলেও মাইলেজ পেল, যদিও ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্লাস পয়েন্ট, বারবার করে বলি, ইস্টবেঙ্গল এবং এখানে চেন্নাইন এফসি তাদের কাছে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে জামশেদপুর এবং নর্থ ইস্টের থেকে তাদের ম্যাচের সংখ্যা কম,
এবং তাদের পয়েন্ট কিন্তু এখনও ভালো জায়গাতে রয়েছে। পরের দুটো ম্যাচে এই দুটো টিমের টার্গেট থাকবে যে 3-3-6 পয়েন্ট ক্যালকুলেট করা নিজেদের ট্যালিতে, এবং সেখানে এই দুটো টিম আবার যখন নিজেদের মধ্যে মুখোমুখি হবে, এবং আজকের ম্যাচটা এই কারণে ইন্টারেস্টিং, পরের ম্যাচটা ইস্টবেঙ্গলের সাথে চেন্নাইন এফসি রয়েছে ইস্টবেঙ্গলের, সেই ম্যাচটাও কিন্তু ভীষণভাবে একটা টাইট ম্যাচ হবে। এবং এই যে টিমগুলো যারা টার্গেট করছে 6 নম্বর পজিশনে যাওয়ার, তাদের কিন্তু ক্যালকুলেশনটা আরও বেশি টাফ। আমি মানি যে আমরা সবাই জানি যে অ্যাকচুয়ালি প্লে অফের কোনো সেইভাবে গুরুত্ব নেই, কারণ 22 রাউন্ড অবধি আমাদের কোথাও যা কিছু কম্পিটিশনের উত্তেজনা সেটা থাকবে। প্লে অফের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো হয়তো খেলাটা বাড়াবে, হয়তো আমাদের এনগেজ করে রাখবে, হয়তো যে টিমটা আইএসএল ট্রফি, অত বড় একটা ট্রফি জিতবে যেটা 14 সাল থেকে সবাই জিতে আসছে, সেটা জিতবে, বাট তার সেইভাবে কোনো ভ্যালু নেই। বাট স্টিল দেখো, সবসময় যে ট্রফি পাওয়ার পর বা চ্যাম্পিয়ন হওয়ার পর বা একটা কোনো কিছু জেতার পর আমাকে মান্যতা কেউ দিল, সবসময় সেটা তো ম্যাটার করে না। একটা ট্রফি জেতা, সিজনটাকে একটা হাই নোটে শেষ করা, সেটাও একটা টিমের জন্য ভীষণভাবে কিন্তু দরকার। এবং সেখানে আমরা যখন জানতে পারছি যে মোটামুটি 4 বা 5-এর যে প্লেসগুলো রয়েছে সেটা ফিক্সড হয়ে গেছে, সেখানে খুব একটা পরিবর্তন হবে না, এবং 6 নম্বর পজিশনের জন্য 4টে টিম ক্রমাগত ফাইট করে যাচ্ছে, তখন অবশ্যই পরের দিকে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো কিন্তু ভীষণভাবে এনজয়িং হবে। এবং এই ক্ষেত্রে কালকের ম্যাচের রেজাল্টটা মুম্বাই, মোহনবাগান, কেরালা এদেরকে যেমন হেল্প করেছে, ঠিক একইভাবে কিন্তু ইস্টবেঙ্গল, জামশেদপুর, চেন্নাইন এফসি তাদের অঙ্কটাকে কিছুটা আরও টাফ করে দিয়েছে। তবে দেখা যাক, আজকের ম্যাচটা ভীষণভাবে কিন্তু ইন্টারেস্টিং হবে। এবং লাস্ট বার যেটা আজকের ম্যাচটা, ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর, ইস্টবেঙ্গল যেখানে অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে, কোনো প্লেয়ারের সাসপেনশন কিছু নেই, প্রত্যেকটা প্লেয়ারই দুটো টিমে অ্যাভেলেবেল রয়েছে। চোটাঘাত যা রয়েছে সেটা চোটাঘাতের লিস্টে রয়েছে, সেটাকে সাইডে রাখতে হবে। ইস্টবেঙ্গল নতুন ডিফেন্ডার আলেকজান্ডার পান্টিচকেজকে সুযোগ দিতে পারে, এবং সেটা একটা ভীষণভাবে যে টিমের ফরমেশন রয়েছে, যে কীভাবে অ্যাকচুয়ালি কুয়াদ্রাত পুরো সিস্টেমটাকে দেখতে চাইছেন, কি প্লেয়িং ফরমেশনে তিনি যেতে চাইছেন। তিনি পরপর ম্যাচগুলোতে কিন্তু সেন্ট্রাল ডিফেন্সে হিজেজি মেহেরের পাটনা তিনি চেঞ্জ করেছে, লালচুনুঙ্গা, তারপরে গুরসিমরাত, তারপর মান্দাররাও দেশাই, এবং তারপরেও তিনি কিন্তু যে কোথাও একটা ডিফেন্সে তার যে একটা স্টেবিলিটি সেটা তিনি কিন্তু খুঁজে পাননি। আজকের ম্যাচে সেটা হয়তো তিনি ডাবল বিদেশি ডিফেন্ডার দিয়ে তিনি হয়তো সেটাকে করতে চাইবেন, দেখা যাক সেটা কতটা হয়। উল্টো দিকে জামশেদপুর এফসি তারা লাস্ট ম্যাচটা যেভাবে জিতেছে, যেভাবে তাদের গোলের খিদে দেখা গেছে, 4টে গোল, এবং সেটাও কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে, যে পাঞ্জাব মোটামুটি একটা ছন্দে ফিরছিল, যে পাঞ্জাব কেরালাকে হারিয়েছিল, যে পাঞ্জাব কোথাও একটা রিদিম পেয়ে গেছিলো যে চলো এবার পাঞ্জাব কিছু ভালো করবে, তাদেরকে কিন্তু ঠেলে দিয়ে নিচে নামিয়ে দিয়েছে। তো কোথাও এই যে জিনিসগুলো, এই যে ব্যাপারগুলো, এটা কোথাও আজকের ম্যাচে কিন্তু ভীষণভাবে যে রেজাল্ট হবে সেই রেজাল্টকে ঘোরাতে পারে। এবং আজকের এই ম্যাচটা যখন শুরু থেকে একদম শেষ অবধি আমরা দেখব, আমরা সবচেয়ে যেটা বড় ব্যাপার দেখব যে দুজন কোচের যে ট্যাকটিক্স রয়েছে, দুজন কোচের যে প্ল্যানিংস রয়েছে, সেই প্ল্যানটা কতটা প্লেয়াররা এক্সিকিউট করতে পারছে মাঠে। কারণ কোচ ড্রেসিং রুমে একটা প্ল্যানকে সেট করে দেবেন, তিনি বুঝিয়ে দেবেন, বাট মাঠে যখন 90 মিনিট প্লেয়াররা অপোনেন্টকে ফেস করবে, কতটা সেই প্ল্যানকে এক্সিকিউট করা যেতে পারে সেটার একটা বড় পরীক্ষা। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মোটামুটি দুটো টিম শুরু থেকে খুব একটা লো ব্লকে যাবে বলে মনে হয় না। অবশ্যই দুটো টিমই স্টার্ট করে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচ লো ব্লকে ডিফেন্সিভলি স্টার্ট করে, পরে তারা হাই প্রেসে যায়। বাট আজকের ম্যাচটা আমার মনে হয় না দুটো টিমই খুব একটা লো ব্লক খেলার চেষ্টা করবে, দুটো টিমই শুরু থেকে হাই প্রেস করবে, দুটো টিমের সেই ক্ষমতাও রয়েছে, সেই ক্রিয়েটিভিটি রয়েছে। ইন্ডিয়ান প্লেয়ার বলো, ফরেন প্লেয়ার বলো, ইয়াং বলো, সিনিয়র বলো, পুরো মিশেল রয়েছে দুটো টিমের মধ্যে, এবং পুরোটাই কিন্তু আজকে হাই প্রেসিং একটা গেম আমরা দেখতে পারি, যেখানে ডিফেন্সে ভীষণভাবে কিন্তু দুটো টিমের কাছে একটা বড় পরীক্ষা থাকবে, যে শুরুতে গোল কনসিড না করা বা সিলি গোল কনসিড না করা। দুটো টিমের গোলকিপাররা তারাও ফর্মে রয়েছে, ডিফেন্সও মোটামুটি ঠিকঠাক ছন্দে রয়েছে, এবং লাস্ট ম্যাচে দুটো টিমই গোল খায়নি। এই কিছু ব্যাপার রয়েছে, যেই অ্যাডভান্টেজগুলো নিয়ে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর ম্যাচটা স্টার্ট করবে। এবং সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে বেস্ট লাইন আপ হতে পারে, যেটা কোথাও জামশেদপুরের মতো টিমকে হারানোর মতো ক্ষমতা রাখে, সেখানে অবশ্যই রাইট ব্যাক, যেটা সবচেয়ে বড় কনসার্নিং পার্ট এখানে, যে মোহাম্মদ রাকিবও কিন্তু লাস্ট ম্যাচটা খুব প্রমিসিং খেলতে পারেনি। তো আমি অন্তত আজকের ম্যাচে এডউইন সিডনি ভান্সপাল তাকে রাইট ব্যাকে এক্সপেক্ট করছি। গোলকিপার বললাম না, কারণ সেখানে প্রভসুকান্ত সিং গিলি থাকছে। দুজন সেন্টার ব্যাকে আমার কোথাও মনে হয় শুরু থেকে আজকে হয়তো পান্টিচ খেলবে, কারণ উল্টো দিকে জামশেদপুরে কিন্তু জেরেমি মানজেরো বা ইমরান মতো প্লেয়ার রয়েছে, সানামের মতো প্লেয়ার রয়েছে, চিমাচুকুর মতো প্লেয়ার রয়েছে, এই প্লেয়াররা কিন্তু ভীষণভাবে প্রেস করবে। তো সেই জায়গাটাকে শুরু থেকে ঠিকভাবে ট্যাকেল করার জন্য দুজন বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার হয়তো কুয়াদ্রাতে ইউজ করবেন। লেফট ব্যাকে মান্দাররাও দেশাইকে আবারও লেফট ব্যাকে ফিরে যেতে হবে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে
আমি জানি না ভাস্কুয়েজকে খেলানোর সিদ্ধান্ত কতটা ঠিক ছিল। একটু আপফ্রন্টে খেললে ভাস্কুয়েজ আরও বেশি চান্স ক্রিয়েট করতে পারতো, কারণ লাস্ট ম্যাচে সবথেকে বেশি ইস্টবেঙ্গলের জন্য চান্স কিন্তু ভাস্কুয়েজই ক্রিয়েট করেছে। তো সেটা একটা বড় ব্যাপার যে ভাস্কুয়েজ কোন রোলে খেলবে। দুজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে যদি আমরা অজয় ছেত্রীকে দেখি সৌভিক চক্রবর্তীর পার্টনার হতে, তাহলে ভাস্কুয়েজ একটু আপফ্রন্টে খেলতে পারে। মহেশের ফিরে আসাটা ভীষণভাবে টিমের জন্য দরকার ছিল। ডান দিকে নন্দা, বাঁ দিকে মহেশ এবং সামনে ক্লেইটন সিলভা, এইটা কোথাও আপফ্রন্টে একটা পেয়ার হতে পারে এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গল ম্যাচটাকে জেতার অ্যাপ্রোচ করতে পারে। এবং এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে হিজাজি মেহের কিন্তু 3টে ইয়েলো কার্ডে রয়েছে এবং উল্টো দিকে জামশেদপুরের জেরেমি মানজুরও 3টে ইয়েলো কার্ডে রয়েছে। তো দুটো টিমের দুজন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার, যাদের আর জাস্ট একটা ইয়েলো কার্ডে কিন্তু পরের যে ভাইটাল ম্যাচ রয়েছে সেটা যে অপোনেন্টই হোক না কেন সেখান থেকে কিন্তু তাদের সেই ম্যাচ থেকে ছিটকে দেবে। তো এই দুজন প্লেয়ারকে দুদিকেই সাবধানে খেলতে হবে। দুজনেই কিন্তু মোটামুটি টিমের স্তম্ভ বলা চলে। তো দেখা যাক ম্যাচটা 7:30 থেকে হোক, তারপর এনজয় করি। দেখা যাক রেজাল্ট যাই হোক না কেন, সেই নিয়ে কিন্তু অবশ্যই রাত্রে কথা বলবো। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের পছন্দে কি লাইন আপ রয়েছে ইস্টবেঙ্গলের জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।